প্রকাশ্যে মুনাফা দেখালেও আড়ালে ৩,০০০ কোটি টাকার লোকসানে ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন, আপনাদের জন্য আজকের এই সংবাদটি দুঃসংবাদই বটে। এখানে আমরা বিস্তারিত যদি দেখি, প্রকাশ্যে মুনাফা দেখালেও বাস্তবে বড় অঙ্কের লোকসানে রয়েছে ইসলামী ব্যাংক। জানা গেছে ব্যাংকটির গোপন লোকসানের পরিমাণ বর্তমানে প্রায় ৩,০০০ কোটি টাকা। ব্যাংকের আর্থিক অবস্থা প্রধান সূচক হিসাবে মুনাফাকে ধরা হয়। ২০২৪ সালে আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের আগে পর্যন্ত ইসলামী ব্যাংক মুনাফার দিক থেকে ছিল শীর্ষে এবং প্রতি বছর তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর ২ বছরে বাদে প্রায় প্রতি বছরই সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে ব্যাংকটি। ২০২৪ সালের জুলাই পর্যন্ত অর্জিত মুনাফার ভিত্তিতে বছর শেষে মুনাফা দেখানো হলেও তা প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন নয়। একইভাবে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটিকে মুনাফা দেখিয়ে তবে ২০২৫ সালে মুনাফা অন্যান্য ব্যাংক ঘোষণা করলেও ইসলামী ব্যাংক এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ব্যাংকের আইসিটি বিভাগের এক নির্বাহী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আর্থিক বিবরণে কিছু মুনাফা দেখানো হলেও বাস্তবে ব্যাংকটি প্রায় ৩,০০০ কোটি টাকার বেশি লোকসানে রয়েছে। তিনি দাবি করেন, বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের দায়িত্বকালে এ ধরনের তথ্য গোপনের জন্য বিশেষ নির্দেশনা ও সহায়তা পাওয়া যেত, কিন্তু বর্তমানে তা না থাকায় মুনাফা ঘোষণা বিলম্বিত হচ্ছে। ইসলামিক ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো ঋণ বা বিনিয়োগের খেলাপি হলে যেদিন থেকে তা বকেয়া হয় সেদিন থেকে আর মুনাফা আরোপ করা যায় না। এর পরিবর্তে জরিমানা বা ক্ষতিপূরণ আরোপ করা হয়, যা মুনাফার অংশ হিসাবে গণ্য করা যায়। ইসলামী ব্যাংকিং নীতি অনুযায়ী কোনো ঋণ বা বিনিয়োগ খেলাপি হলে সেদিন থেকে তা বকেয়া হয়, সেদিন থেকে আর মুনাফা আরোপ করা যায় না। এর পরিবর্তে জরিমানা বা ক্ষতিপূরণ আরোপ করা হয়, যা মুনাফার অংশ হিসেবে গণ্য করা যায় না। শরিয়ত কাজে ব্যবহারের বিধান রয়েছে, তবে অভিযোগ রয়েছে ইসলামী ব্যাংক এই নীতি থেকে সরে এসে ক্ষতিপূরণের অর্থ মুনাফার সঙ্গে অন্তর্ভুক্ত করেছে। প্রতি মাসে খেলাপি বিনিয়োগের উপর ক্ষতিপূরণ ধার্য করা হয় এবং তা গ্রাহকের কাছ থেকে আদায় হলে আদায়কৃত হিসাবে দেখানো হয়, কিন্তু ইসলামী ব্যাংক আদায়যোগ্য ক্ষতিপূরণের অর্থও মুনাফায় অন্তর্ভুক্ত করেছে, যার পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা। ফলে কাগজে কলমে মুনাফা দেখালেও বাস্তবে এই অঙ্কের লোকসান রয়েছে ব্যাংকটি। সংশ্লিষ্টদের মতে এটি শরিয়ার দৃষ্টিতে হারাম এবং প্রচলিত ব্যাংকিং নীতির পরিপন্থী। ব্যাংকের আর্থিক প্রশাসন বিভাগের কর্মকর্তা বলেন, আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ দিয়েও লোকসানে পূরণ সম্ভব না হওয়ায় বকেয়া ক্ষতিপূরণ মুনাফা হিসাবে দেখানো হচ্ছে। তিনি জানান, গ্রাহকের আস্থা ধরে রাখতে এবং আমানত কমে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরিয়া সুপারভাইজারিং কমিটির অনুমোদনের বিষয়ে তিনি বলেন, অনুমোদন দেওয়া হয়েছে বলেই এ সিদ্ধান্ত অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে শরিয়া বিশেষজ্ঞরা বলেন, এটি ইসলামিক ব্যাংকিং নীতির পরিপন্থী অপরাধ এবং সুদভিত্তিক ব্যাংকিংয়ের চেয়েও মারাত্মক। এতে ইসলামিক ব্যাংকিং নিয়ে বিভ্রান্ত ও ফিতনা সৃষ্টি হতে পারে। তারা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিস্তারিত নিরীক্ষ পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালনা মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এ ধরনের ঘটনা সত্যি হলে বাংলাদেশ ব্যাংকিংয়ে অবশ্যই বিশেষ নিরীক্ষা করবে। সংশ্লিষ্টদের আশঙ্কা নিরীক্ষ হলে ব্যাংকের প্রকৃত চিত্র প্রকাশ পাবে। এ কারণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ইসলামী ব্যাংকের শ্রেণীকৃত ঋণ বর্তমানে 48% দেখানো হলেও প্রকৃত খেলাপি ঋণের হার প্রায় 80%, যেখানে 5 আগস্টের আগে এটি ছিল প্রায় 4%। অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমান ব্যাংক ব্যবস্থাপনা পর্ষদের অপেশাদার এবং অদূরদর্শী সিদ্ধান্তের কারণে এই উলফুল ঘটেছে। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরে এসএলএম গ্রুপের ব্যবসা জোরপূর্বক বন্ধ করে তাদের সব ঋণ খেলাপি দেখানো হয়, ফলে অন্য গ্রাহকের ঋণ পরিশোধে বন্ধ করে দেয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে মোট ঋণ খেলাপি প্রায় 1,30,000 কোটি টাকা,
যার মধ্যে এস আলম গ্রুপের ৬২,০০০ কোটি এবং বাকি ৬৮,০০০ কোটি অন্য গ্রাহকের, যা গত ১৮ মাসের খেলাপি পরিণত হয়েছে। খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম উদ্যোগের অভাব রয়েছেও বলে তিনি উল্লেখ করেন। অনুসন্ধানে আরও জানা গেছে, ব্যাংকের এমডি থেকে শুরু করে নির্বাহী কর্মকর্তা অনেকেই একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। যদিও ব্যাংকের এইচআর নীতির রাজনীতিতে সম্পৃক্ত নিষিদ্ধ। অভিজ্ঞ মহলের মতে এই প্রবণতাও ব্যাংকের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। নির্বাচিত সরকার ক্ষমতা আসার পর আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ব্যাংকের একজন পরিচালক অপসারণ করা হয়েছে, যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তবে অন্য পরিচালক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষে বহাল থাকায় পরিস্থিতির উন্নতি নিয়ে সংশয় রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যাংকের এমডি ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ২০২৪ সালে ৫ই আগস্টের সরকার পতনের পর ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রায় ১ লাখ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এরপর স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমে ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয় এবং পরবর্তী ব্যাংকটিকে ঘুরে দাঁড়াতে বলে ঘোষণা প্রদান করা হয়। সংশ্লিষ্টর মতে বাস্তব চিত্র ভিন্ন। ব্যাংকের দাবি অনুযায়ী ৫ই আগস্টের পর আমানত ২০,০০০ কোটি টাকা বেড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে প্রকৃত বৃদ্ধি এর অর্ধেকেরও কম। কারণ পূর্বের আমানতের উপর প্রদত্ত মুনাফা যুক্ত করে মোট আমানতের হিসাব দেখানো হয়েছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় একটি রাজনৈতিক প্রভাবাধীন অবস্থায় পরিচালিত হয় ইসলামী ব্যাংক। অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে একসময় ব্যাংকটি ইমেজ সংকটে পড়ে। পরে শেয়ার হোল্ডার পরিবর্তন এবং ২০১৭ সালে নতুন পর্ষদ গঠনের মাধ্যমে ব্যাংকটি ধীরে ধীরে আস্থা পুনরুদ্ধার করে। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের পট পরিবর্তনের আগ পর্যন্ত আমানত ৬৮,১৩৫ কোটি টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ কোটি টাকার বেশি হয়, অর্থাৎ প্রায় ৯২,০০০ কোটি টাকা বৃদ্ধি পায়। একই সময়ে আমদানি রপ্তানি, রেমিটেন্স ও মুনাফার দিক থেকে শীর্ষে অবস্থান পৌঁছে গিয়েছে ব্যাংকটি। দর্শক, এই খবরটি আমি বেশ কিছুদিন আগেই আপনাদের কাছে প্রকাশ করেছিলাম। সেটি আবারও কিন্তু জনসম্মুখে এসেছে, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে মুনাফা বর্তমান আপনাদের সামনে প্রকাশ করা হচ্ছে, সেটি এই বিস্তারিত আর্টিকেলে বুঝতে পেরেছেন যে কোথায় থেকে কিভাবে কোন টাকা কোন জায়গায় যুক্ত করে সেটিকে মুনাফা হিসাবে প্রকাশ করা হচ্ছে এবং শরিয়া ভিত্তিক লেনদেনের যে দোহাই দিয়ে তারা লেনদেন করছে সেটাও কতটুকু যুক্তিসঙ্গত। আশা করছি আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তাই প্লিজ আজকের এই ভিডিওর মতামতটি আপনার কমেন্ট সেকশনে রেখে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করব। তো সবাইকে ধন্যবাদ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।